মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, জঙ্গিবাদ পরিহার করলে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। মহান স্বাধীনতার ৪৬ বছরে অর্থনৈতিক উন্নতি ঘটলেও দূর হয়নি বৈষম্য, মত বিশ্লেষকদের। মুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে যাবার প্রত্যাশা। গুটিয়াসের মুহূর্তে শিলাবৃষ্টি ও প্রকার আক্রমণে দিশাহারা রাজশাহী অঞ্চলের আমবাগান মালিকরা। কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের। এবং সুন্দরবনের বাঘ সুরক্ষায় আগামী বছর থেকে ১০ বছর মেয়াদী মহাপরিকল্পনা। হুমকি চিহ্নিতকরণ সহ থাকছে প্রতিকারের উপায়ও। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসবার বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের খবরে যাওয়ার আগে আমরা কিছু জাতীয় গুরুত্বপূর্ণ খবর দেখে নেব। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ৩ বাহিনীর প্রধানগণ। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে ফুল দেন। প্রধানমন্ত্রীর পর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী শ্রদ্ধা নিবেদন করেন। একই সময়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। এরপর আওয়ামী লীগের দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। সেটা কি আমি জানি, এনে তো কেউ কথাই বলতেছে না পিএম সামনে। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী পারমিতা হিম ও তরিকুল ইসলাম সৌরভ। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। ৪৬ বছর আগের সেই বাংলাদেশ আজকের বাংলাদেশে তার সমান প্রতিপত্তি রয়েছে। এই কারণে সাধারণ মানুষ কিন্তু সকাল থেকে আসতে শুরু করেছেন এবং এখন প্রচন্ড রৌদ্র রয়েছে। এই রৌদ্র উপেক্ষা করেও সাধারণ মানুষ আসছেন শ্রদ্ধা জানাতে। এটি সেই মিনার, সেই স্মৃতিসৌধ, সেই স্মৃতির মিনার যেটি বহন করে চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে, ধারণ করে আছে ৩০ লক্ষ প্রাণের রক্তকে, ধারণ করে আছে সংগ্রামের এক দীর্ঘ ইতিহাসকে। তো যেটি হচ্ছে হাজার বছর ধরেই বাঙালি কিন্তু পরাধীনতার গ্লানিতে ভুগেছিল। নানা সময় সে যুদ্ধ করেছে, কিন্তু সেই যুদ্ধ শেষ হয়নি। অবশেষে বিপ্লবের শেষ রক্ত দান হয়েছে ৭১-এ এবং সেটি পাকিস্তানের শোষণ এবং শাসনের বিরুদ্ধে। ১৯৪৮ সালে যখন আমরা দেখেছিলাম যে ভাষার দাবিতে কথা বলা হয়েছিল প্রথমবার, এবং সেটি আন্দোলন হয়ে ১৯৫২ সালে আমরা জয়লাভ করেছি এবং ১৯৫৬ সালের পাকিস্তানের সংবিধানে সেটি প্রথমবার যুক্ত হয়েছে এবং এরপর থেকে ভাষার বাংলা ভাষিক রাষ্ট্র পরিণত হয়েছে। এরপরে আমরা দেখেছিলাম যে এর আগে ৫৪-র যুক্তফ্রন্টের নির্বাচন, ৭৬-এর ৬৬-র ৬ দফা এবং ৭০-এর আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়, সবকিছু দিয়ে ৭১-এ যখন আসলো ক্ষমতা পালাবদলের কথা যখন আসলো, তখন পাকিস্তান সেই ষড়যন্ত্র শুরু করলো এবং সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেই বাঙালির লড়াই, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধেই বাঙালির দীর্ঘ ৯ মাসের লড়াই। এবং সেখানে তাকে প্রাণ দিতে হয়েছে ঠিকই, কিন্তু সে পিছু হটেনি। এবং জানেন যে সেই প্রাণদানের সূচনাটা হয়েছিল ২৫শে মার্চ রাতে, অর্থাৎ এই যে ২৬শে মার্চ আমরা যখন স্বাধীনতা দিবস পালন করছি, কিন্তু এর পেছনে ফেলে এসেছে একটি রাত, যে রাতে শুরু হয়েছিল বিভীষিকাময় এক কলঙ্কিত বর্বরতম হত্যা এবং ৯ মাস ধরে সেটা চলেছে এবং নানাভাবে
এই বাঙালি শোষিত হয়েছে কিন্তু পিছু হটেনি, সে আন্দোলন করেছে, সেই আন্দোলন স্বাধীনতার জন্য এবং সেটি সে অর্জনও করেছে। সবকিছু মিলিয়ে ৪৬ বছর পরের বাংলাদেশেও সেই সংগ্রামের কথা, সেই আন্দোলন কিন্তু অব্যাহত থাকতে হয়। কেননা জানেন যে স্বাধীনতা আসলেই মুক্তি আসে না, এ কারণেই মুক্তির সংগ্রামটা এখনো রয়ে গেছে বাঙালির মধ্যে এবং সেই বিষয়টি বাঙালির স্বাধীনতা আমাদের মুক্তি দিতে পারলো কিনা আমি আমার সহকর্মী পারমিতাকে জিজ্ঞেস করতে চাই যে স্বাধীনতা আমাদের মুক্তি দিতে পারলো কিনা। এটা তো অনেক কঠিন প্রশ্ন এবং স্বাধীনতা, সাম্য, মুক্তি এগুলো কিন্তু অবশ্যই একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হলেও এগুলোর মধ্যেও কিন্তু নানান ধরনের মাত্রার আমি বলবো সংজ্ঞায়ন আছে। আর একটি বিষয়ে সৌরভ, প্রতি বছর যখন এখানে আসি আমরা কিন্তু দেখি যে বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের মানে অনেক বেশি, আরো বেশি ভিড় থাকে। সেই সঙ্গে কিন্তু পারিবারিক ভাবেও অনেকে এসে থাকেন। এই বছর আমার কাছে মনে হচ্ছে একদম সকাল থেকে আমি আপনাকে বলছিলাম যে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো এখানে মানুষের ভিড় কিছুটা বাড়বে, কিন্তু সেই ভিড় আমি কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশ কম, উল্লেখযোগ্য হারে কম অন্যান্য বছরের তুলনায়। যে মুক্তির কথা আপনি বলছিলেন, জানেন যে আমরা একটি নিরাপদ রাষ্ট্র পেয়েছি কিনা, যে রাষ্ট্রের নিরাপত্তা নেই, যে রাষ্ট্রে আপনি যেখানে যখন খুশি তখন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন না, সেই রাষ্ট্র স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতার যে মর্ম বা স্বাধীনতার যে মূল কথা বা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, স্বাধীনতা একটা স্বাধীন দেশের কাছে যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াটা আসলে ঠিক কতটা পূরণ হয়েছে সে দেশের নাগরিকের, সেটা এই দেশের নাগরিকরাই আসলে বলবে। কিন্তু আমরা এখন বিশেষ করে আজকে এই ৪৭তম স্বাধীনতা দিবস আমরা যেই পর্যায়ের মধ্য দিয়ে বা যে ধরনের ঘটনার মধ্য দিয়ে আমরা পার করছি, যে ঘটনার মধ্য দিয়ে আমরা আজকের দিনটি উদযাপন করছি, একদিকে কিন্তু আমরা আমাদের দেশের অর্জনের কথা বলছি, আরেকদিকে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশকে ঘিরে একটা গভীর ষড়যন্ত্র কিন্তু হচ্ছে। পারমিতা, আপনি যেটি বলছেন, বাঙালি কিন্তু ষড়যন্ত্রকে নস্যাৎ করেছে বারে বারে। সে যতবারই তার বিরুদ্ধে যতবার কোনো আঘাত এনেছে, বাঙালি কিন্তু একেবারেই ঘুরে দাঁড়িয়েছে। আপনি যে কথাগুলো বলছিলেন, যে অসংগতির কথা বলছিলেন, জঙ্গিবাদ বা এই সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়াবে এবং এই যে স্বাধীনতা দিবস আসে, আমাদের চেতনার কিন্তু নবায়ন ঘটে এবং সেই চেতনা আরো নতুন করে শক্তিশালী হয়ে নতুন সংগ্রামের দিকে ধাবিত করতে পারে। পারমিতা, আপনার কি মনে হয়? হ্যাঁ, বিশিষ্টজনদেরও তাই প্রত্যাশা। আজকে যারা এসেছেন আপনি দেখেছেন, বিশেষ করে মুক্তিযোদ্ধারা যারা এসেছেন, মুক্তিযোদ্ধারা কিন্তু বলছেন যে এই দিবসগুলো শুধুমাত্র লাল সবুজ পোশাকের মধ্যে যেন আবদ্ধ না থাকে। মুক্তিযুদ্ধের একটা স্বপ্ন ছিল, মুক্তিযুদ্ধের একটা চেতনা ছিল, তারা তাদের দায়িত্বটুকু পালন করেছেন এবং এখনকার প্রজন্মে বা তাদের পরবর্তী প্রজন্মের কিন্তু দায়িত্ব হচ্ছে সেই স্বপ্নের দেশটির দিকে এগিয়ে যাওয়া। তো দর্শক, এই জাতীয় স্মৃতিসৌধ থেকে এই ছিল আমাদের কাছে এখনকার খবরাখবর। মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণী পেশার মানুষের ঢল নেমেছে। সে খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী পারমিতা হিম ও তরিকুল ইসলাম সৌরভ। চলে যাচ্ছি পরের খবরে। স্বাধীনতা দিবসে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মন্ত্রিপরিষদ সদস্য এবং দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপরই বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় শিশু কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আরও সমুন্নত করতে হবে। এ সময় তরুণ প্রজন্মের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আত্মহনন ও জঙ্গিবাদের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। সকাল ৮টার দিকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানিয়ে কুচকাওয়াজ প্যারেড ঘুরে দেখার আহ্বান জানান প্যারেড কমান্ডার। মহান স্বাধীনতা দিবসের অন্যতম আয়োজন শিশু কিশোরদের কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। মার্চ পাস্টের মাধ্যমে অভিবাদন মঞ্চ অতিক্রম করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। অভিবাদন জানাচ্ছে বাংলাদেশ। সৈয়দ নজরুল ইসলাম
তাজউদ্দিন আহমেদ লাখো শহীদের রক্তের বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিশুরা প্রত্যেকে মন দিয়ে লেখাপড়া শিখবে, বাবা মায়ের কথা শুনবে, অভিভাবকের কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, আর কখনো ওই মাদক অথবা কোন ধরনের সন্ত্রাস জঙ্গিবাদের সাথে তোমরা সম্পৃক্ত হবে না। ইসলামে কখনো মানুষ হত্যার কথা বলে নাই, বরং ইসলাম ধর্ম বলেছে আত্মঘাতী বা আত্মহনন মহাপাপ, এটা গুনার কাজ। যারা আত্মহনন করে তারা কখনো জান্নাতে যায় না, জাহান্নামে যায়, তারা কখনো বেহেশতে যেতে পারে না। কাজী আজকে যারা বিপদে যাচ্ছে আমি তাদেরকে আহ্বান করব যে এই বিপদ ছেড়ে তারা যেন সৎ পথে ফিরে আসে, তাদের জীবন জীবিকার জন্য যা প্রয়োজন আমাদের সরকার তা করবে, কিন্তু এইভাবে আত্মহননের পথ যেন তারা বেছে না নেয়, জঙ্গিবাদ সন্ত্রাসের পথ যেন বেছে না নেয়। কারণ জঙ্গিবাদ সন্ত্রাস মাদক এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, এটা চলবে এবং কঠোর হাতে তা আমরা দমন করব। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত শোক থেকে শক্তি শীর্ষক পদযাত্রার আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। পদযাত্রার সঙ্গে রয়েছে সহকর্মী শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, জানিয়ে রাখি যে শোক থেকে শক্তি এমন একটি স্লোগানে কিন্তু অদম্য পদযাত্রা শুরু হয়েছে আজকে। প্রতি বছরের মতো কিন্তু এবছরও এই পদযাত্রাটি শুরু হয়েছে আজকে সকাল 6:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। আপনাকে জানিয়ে রাখি 2013 সাল থেকে কিন্তু প্রতি বছর মুক্তিযুদ্ধ জাদুঘরের অনুপ্রেরণে এবং তাদের সহযোগিতায় কিন্তু এই পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। মূলত এই পদযাত্রাটি কিন্তু স্বাধীনতার দিবস উপলক্ষে হয়ে থাকে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি বসিলা ঘাটে, অর্থাৎ বসিলা যে বুড়িগঙ্গা নদীর পাড় আছে সেই পাড়টিতে কিন্তু অবস্থান করছে। আপনি জানেন যে আজকে সকাল 6:30টার দিকে কিন্তু এই অদম্য পদযাত্রার এই দলটি কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তাদের পদযাত্রা শুরু করে এবং সেই পদযাত্রা কিন্তু ভোর 6টার দিকে সেখান থেকে জগন্নাথ হলের বদ্ধভূমিতে এসে শ্রদ্ধা নিবেদন করে ফুলার রোডের পাশ দিয়ে টিএসসি হয়ে প্রবেশ করে সোহরাওয়ার্দী উদ্যানে। জানিয়ে রাখি ইমতিয়াজ যে স্মৃতিসৌধের পর্যন্ত কিন্তু এই পায়ে হাঁটার বিষয়টি কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই বিষয়টি কিন্তু প্রতিযোগিতার নয়, এই বিষয়টি কিন্তু বরং অনুভবের শ্রদ্ধার আর ভালোবাসার জায়গা থেকেই কিন্তু এখানকার যাত্রীরা, এখানে এই অভিযাত্রী দলের যাত্রীরা কিন্তু অংশ নিয়েছেন। তো বলে রাখি যে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু সকাল 8টার দিকে কিন্তু স্মৃতি বিজড়িত সেই উদ্যান স্বাধীনতা সড়ক যে শিখা চিরন্তন প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে কাঁটাবন সায়েন্স ল্যাব, তারপর জিগাতলা পেরিয়ে পদযাত্রাটি এগিয়ে যায় মোহাম্মদপুরের দিকে, অর্থাৎ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের দিকে, যেখানে 71-এর বর্বর পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর আলবদর গোষ্ঠী পাশবিক নির্যাতনের ভয়ঙ্কর ঘাঁটি প্রতিষ্ঠা করেছিল। মহান বুদ্ধিজীবীদের উপর অমানসিক নির্যাতন শেষে কিন্তু তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই শারীরিক শিক্ষা কলেজ থেকে কিন্তু সেই পদযাত্রাটি ক্রমান্বয়ে এগিয়ে যায় বুদ্ধিজীবী কবরস্থানের দিকে, অর্থাৎ রায়ের বাজার বদ্ধভূমিতে। এবং রায়ের বাজার বদ্ধভূমিতে কিন্তু বেশ কিছুক্ষণ তারা নীরবে দাঁড়িয়ে থাকেন। তো রায়ের বাজার বদ্ধভূমি ক্রস করে তারা কিন্তু হেঁটে এখন বসিলা ব্রিজের নিচে এসে কিন্তু তারা এখন নৌকায় উঠছেন এবং এই নৌকাতে করে কিন্তু তারা বুড়িগঙ্গা অতিক্রম করবেন এবং তাদের মানসপটে কিন্তু ভেসে উঠছে 71-এর সেই স্মৃতিগুলো, যেই স্মৃতিতে কিন্তু তারা দেখছেন যে নদীপথেও কিন্তু যুদ্ধ হয়েছিল 71-এ। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু কিছুক্ষণের মধ্যে বুড়িগঙ্গা পাড়ি দিয়ে কিন্তু তারা যাবেন সাদুল্লাপুরে সাভার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তাদের যে লক্ষ্য, অর্থাৎ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে হয়তো বিকাল গড়িয়ে কিংবা সন্ধ্যা নাগাদের দিকে হয়তো তারা পৌঁছাতে পারবেন, আমরা যতটুকু জানতে পেরেছি। তো এই ছিল সবশেষ খবরাখবর এই পদযাত্রার এইখান থেকে। পরবর্তীতে আরো কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইমতিয়াজ। দর্শক, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত শোক থেকে শক্তি শীর্ষক পদযাত্রার আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। আর সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাফিন জাহিদ। চলে যাচ্ছি পরের খবরে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভার স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:30টার দিকে সাভার স্মৃতিসৌধে আসেন বেগম জিয়া। স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি। এ সময় বিএনপির মহাসচিব ও ঢাকা মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে নেতারা উপস্থিত ছিলেন। সাভারে বেগম জিয়ার আগমনকে ঘিরে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা স্মৃতিসৌধের আশপাশে জড়ো হন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযোদ্ধারা যে চেতনা নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এনে দিয়েছিল, সরকার গণতন্ত্র কেড়ে নিয়ে তা লুণ্ঠন করেছে।
যে চেতনা নিয়ে, যে লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিল, দুর্ভাগ্যজনকভাবে সেই মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আজকে লুণ্ঠিত হয়ে গেছে। গণতন্ত্র আজকে এরা এই বর্তমান সরকার তারা লুণ্ঠন করেছে। মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আজকের এই দিনে তাই নতুন করে আমাদেরকে শপথ নিতে হবে একটি সত্যিকার অর্থেই একটা আধুনিক বাংলাদেশ, একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, মুক্ত বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। চুয়াডাঙ্গায় ট্রাক ও ভটভটির সংঘর্ষে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছে অন্তত 4 জন। সকালে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় শহরমুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন 8 জন। পরে আহত 9 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে দুর্ঘটনায় নিহতরা সবাই শ্রমিক। তারা দামুড়হুদা থেকে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় কাজের জন্য যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাগার সাথে সাথে ব্রেক দিত, তাহলে মানুষ অনেক বেঁচে যেত, অত মরতো না। কিন্তু ওখান থেকে অত দূর ঠেলে নিয়ে যাওয়ার কারণে অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে। ড্রাইভার ঘুমাতে আসছিল, এসে আলম সাধুওয়ালার তাল মেরে দিয়েছে। তাল মেরে দেওয়ার পর আমরা আমাদের হোটেল আছে ওই জায়গায়, হোটেলের সামনে আমরা সব দৃশ্যগুলো দেখছি। দেখার পর আমরা যে ছুটে এসে মাথায় পানি ঢেলা, লাশগুলো বের করা, সব আমরা ওইগুলো করেছি। অন দ্য স্পটই 8 জন মারা গেছে। আরো যারা হতাহত আছে তারা হসপিটালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। আর গাড়ি আটক রাখছি, গাড়ি আটক আছে, আমাদের নিয়ন্ত্রণে আছে। আর সর্বোপরি মূলে কি কারণ ছিল, অ্যাক্সিডেন্টের মূলে কি কারণ ছিল সেটা তদন্তের পরে বোঝা যাবে। জঙ্গি আস্তানা আতিয়া ভিলায় 24 ঘন্টারও বেশি সময় ধরে চলছে প্যারা কমান্ডো বাহিনীর অপারেশন টুয়াইলাইট। থেমে থেমে চলা গুলির শব্দে আতঙ্ক বিরাজ করছে পুরো শিববাড়ি এলাকা। গতকাল সন্ধ্যায় সেনাবাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলনের পর রাতভর আতিয়া ভিলার চারদিকে ঘিরে রাখে কমান্ডোরা। আজ ভোরে আবারও সাজোয়া যান নিয়ে বাড়িটির ভেতরে প্রবেশ করতে দেখা যায় তাদের। অভিযান শেষ না হয় এখনো বাড়িটিকে ঘিরে অবস্থান করছে সেনাবাহিনীর প্যারা কমান্ডোর সদস্যরা। এদিকে বাড়িটির ভেতরে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হলেও এখনো জঙ্গিদের সংখ্যা জানা যায়নি। জঙ্গি আস্তানা সন্দেহে আতিয়া ভিলা ঘিরে বৃহস্পতিবার অবস্থান নিলেও শুক্রবার ভোরে অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে গতকাল সকালে সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমিনের নেতৃত্বে শুরু হয় অপারেশন টুয়াইলাইট। এই অভিযানে দুটি বাড়ি থেকে 78 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মুকুলের মৌমৌ গন্ধে ভরে ওঠা আমবাগানগুলোতেই গুটি আসা শুরু হলেও শিলাবৃষ্টি ও হোপার পোকার আক্রমণে দিশেহারা রাজশাহী অঞ্চলের বাগান মালিকরা। এই অবস্থায় বাম্পার ফলনের আশা নিয়ে সন্দিহান তারা। তবে চিন্তিত না হয়ে বাগান মালিকদের কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। কদিন আগেও রাজশাহী অঞ্চলের আমবাগানগুলোতে শোভা ছড়াচ্ছিল স্বর্ণালী মুকুল। এখন সেই গাছের শাখা প্রশাখায় দানা বাঁধছে আমের সবুজ গুটি। মাথার ওপর সূর্য উঠতেই আম গাছের সবুজ পাতাগুলো চিকচিক করে উঠছে। তার ফাঁক দিয়ে উকি দিচ্ছে ঝাঁক ধরে থাকা আমের গুটি। বর্তমানে প্রায় 250 জাতের মধ্যে আগাম ও মধ্যম জাতের আমের গুটি এসেছে। দেরিতে গুটি আসবে গোপালভোগ, ফজলি, আশিনা সহ বেশ কয়েকটি জাতের। এবার 90% গাছে মুকুল আসলেও সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টিতে অনেক গুটি ঝরে পড়ায় ক্ষতিগ্রস্ত আমবাগান মালিকেরা। শিলাবৃষ্টিতে খাইয়ে নিল, আবার যেগুলো আছে হয়তো শিলাবৃষ্টিতে খাইতে পারে। পানি তো 2-3 বার হলো, পরের পানিটাতে আপনার শিলে হলো, শিলেই একটু বেশি ক্ষতি। মুকুল তো আর নাই, এখন গুটিতে পরিণত। তবে গুটিটা তো 16 আনা ধরা খাইতে হবে, সেখানে 16 আনার মাঝে তো 2 আনা গুটি দেখছি। শুধু বৈরী আবহাওয়া নয়, হপার পোকার আক্রমণেও নষ্ট হয়েছে অনেক আমের গুটি। এ কারণে চিন্তিত বাগান মালিকেরা। হপার পোকা, জাত পোকা, কারেন্ট পোকা, মশা মাছিতে আম নষ্ট হয়ে যাচ্ছে। এত মল বিষ কীটনাশক ওষুধ ব্যবহার করে পোকার রোধ কমছে না। আমের সিজনে যা লাভের অঙ্ক দাঁড়াবে
খুব একটা মুনাফা বেশি হবে না। এ অবস্থায় ফল গবেষকরা পোকার আক্রমণ ঠেকাতে বাগানে কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন। ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দানাদার হলে 0.2 গ্রাম, আর যদি তরল হয় তাহলে 0.5 মিলিলিটার, আর তার সাথে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম। এই হারে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। ফল গবেষণার দেয়া তথ্য অনুযায়ী জেলায় চলতি মৌসুমে 17,000 হেক্টর জমির বাগানে 1,81,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সুন্দরবনের বাঘ সুরক্ষায় 2018 সাল থেকে 10 বছর মেয়াদী মহাপরিকল্পনা নিয়েছে বন বিভাগ। বাংলাদেশ টাইগার অ্যাকশন প্ল্যান নামের এই মহাপরিকল্পনায় বাঘের সুষ্ঠু জীবনাচরণের জন্য হুমকিগুলো চিহ্নিত করার পাশাপাশি থাকবে মোকাবেলা ও প্রতিকারের উপায়ও। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ৬,০০০ বর্গ কিলোমিটার বিস্তৃত বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন। এই বৃহৎ বনে 2015 সালের শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা মাত্র 106টি। বাঘ রয়েছে পৃথিবীর এমন 13টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বাস্তবতা হচ্ছে বাঘের সংখ্যা বৃদ্ধির পরিবর্তে নানা কারণে দিন দিন অস্তিত্ব সংকটের হুমকিতে পড়ছে বিশ্বখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। এজন্য বনদস্যু ও চোরাকারবারীদের দ্বারা বাঘ হত্যা ও পাচার, লোকালয়ে আসা বাঘ পিটিয়ে হত্যা, সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ চলাচল ও পরিবেশ দূষণ সহ বেশ কয়েকটি ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। তাই সুন্দরবনের বাঘ সুরক্ষা ও বাঘের সংখ্যা বৃদ্ধিতে প্রণয়ন করা হচ্ছে টাইগার অ্যাকশন প্ল্যান। সেকেন্ড টাইগার অ্যাকশন প্ল্যান আবার করা হলো। এটা প্রথম যেটা ছিল সেটাকে একটু আপডেট করা হয়েছে, কারণ শুধু সার্ভে না, সেই সাথে কিছু গবেষণা কাজ এবং হ্যাবিটেট ইমপ্রুভমেন্টের কাজের বিষয়টাও আছে। 10 বছরের পরিকল্পনা প্রণয়নে ঢাকা, খুলনা সহ বন সংলগ্ন এলাকায় সভা, ওয়ার্কশপ ও সেমিনারের মাধ্যমে বন সংশ্লিষ্টদের পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত ও সুপারিশ নিচ্ছে বন বিভাগ। এখন তো কোনো ফান্ডিং এর বিষয় না, গাইডলাইন দেওয়া হয়, তার আলোকেই বিভিন্ন দাতা সংস্থার সাথে কথা বলা হয় বা সরকারের ইন্টারনাল সোর্স থেকে প্রজেক্ট তৈরি করা হয়। বিভাগীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান, বাঘ শিকারীদের উপর নজরদারি এবং সুন্দরবনের উপর নির্ভরশীলদের বিকল্প কর্মসংস্থানের জন্য সিভিল প্রশাসনের পাশাপাশি র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে। 108টা মাত্র বাঘ, সেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। সেই জন্য আমরা এই জঙ্গলের বনদস্যু সহ চোরাকারবারীদের আইনের আওতায় আনতে পারি, ব্যবস্থা নিতে পারি, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এর আগে 2009 থেকে 2017 সাল পর্যন্ত টাইগার অ্যাকশন প্ল্যান প্রণয়ন করে বন বিভাগ, কিন্তু সে পরিকল্পনার গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় বাস্তবায়ন করতে পারেনি বন বিভাগ। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। শেষ হলো বাংলাদেশ থাইল্যান্ডের পণ্য পরিচিতির মেলা থাই উইক 2017। রাজধানী একটি হোটেলে আয়োজিত এই মেলায় খাদ্যপণ্য, প্রসাধনী সামগ্রী, গৃহসজ্জার উপকরণ সহ সব পণ্যের প্রতি দর্শনার্থীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। অংশ নেওয়া অনেক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, থাইল্যান্ডেও বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, তবে বাজার সম্প্রসারণে সরকারকে আরও উদ্যোগী হতে হবে। গৃহসজ্জার উপকরণ থেকে শুরু করে অঙ্গসজ্জার অলংকার ও কসমেটিক্স, আবার কোন স্টলে নিত্য ব্যবহার্য বাহারি পণ্যের সমাহার। এসবের মধ্যে নিজের দরকারি পণ্যের খোঁজে থাই উইকের শেষ দিনে বেশ ব্যস্ত দেখা যায় দর্শনার্থীদের। পণ্য কিনতে দামের চেয়ে মানের দিকেই বেশি খেয়াল রাখার কথা জানান তারা। স্টোনের দুল টুল ছোট ছোট খাটো যেগুলো সবসময় পরা যায় সেগুলো কিনলাম। এখন দেখছি যে লিপস্টিক বা অন্যগুলা আমি যেগুলো কসমেটিক ইউজ করি সেরকম কিছু পাওয়া যায় কিনা। ভ্যারাইটিস আছে 1 নম্বর, 2 নম্বর হলো ওদের ফিনিশিংটা ভালো। শ্যাম্পুস, কসমেটিক্স এগুলো আমার দরকারি কিছু জিনিস, ওগুলো মেইনলি এসে গেছে। পারফিউম কিনলাম, তারপরে কিছু ব্যান্ড কিনলাম বাচ্চার জন্য, তারপরে জুতা, তারপরে ওই যে চকলেট আইটেমটা। যাচাই বাছাই করে পছন্দের পণ্যের খোঁজে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরেন দর্শনার্থীরা। স্টল প্রতিনিধিরা জানান, প্রত্যাশার চেয়ে বেশি বিক্রি হয়, অনেক পণ্যই শেষ হয়ে যায় মেলা শেষের আগেই। কাস্টমাররা আসছে, তারা গিফট আইটেমের উপরে বেশি ঝুঁকছে। গিফট আইটেমের মধ্যে হচ্ছে ঘরে সাজানোর মতো গিফট আইটেমগুলো বা ছোটখাটো ক্লিপ, জুয়েলারি এগুলো, এবং যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে এগুলো। আমসত্ত্ব, ইউগার্ট আছে কিছু, তারপরে ড্রাগন আছে। বেশি চলছে এখানে হচ্ছে লঙ্ঘনটা, রক মিলন আর হচ্ছে হ্যানিটি প্রচুর চলছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, থাইল্যান্ডেও চাহিদা বাড়ছে বাংলাদেশি পণ্যের, আর এই সুযোগ কাজে লাগাতে রপ্তানি নীতি কৌশল আরো ব্যবসা বান্ধব করার পরামর্শ তাদের। এখন কিন্তু টাকার ব্যাপারটা ওইভাবে চিন্তা করে না, ভালো কিছু চাচ্ছে। থাইল্যান্ডে যেমন আমাদের এখানের চাল, ডাল,
এই জিনিসগুলোর চাহিদা আছে। হালাল মিট যেটা বলে, এটা কিন্তু অনেক সম্ভাবনা আছে। যদি সম্ভব হয় ওই রকমের সুযোগ আসে আমরা পাঠাবো। আমাদের প্রোডাক্ট তো মানে যদি কেমিক্যাল মুক্ত না করা পর্যন্ত থাইল্যান্ড অ্যালাউ করবে না, ওই দেশেই অ্যালাউ করবে না টোটালি। মেলায় আগতরা মনে করেন বিদেশিদের কাছে বাংলাদেশি পণ্যের চাহিদা ধরে রাখতে গুণগত মান নিশ্চিতে আরও তৎপর হতে হবে সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বকেয়া বেতনের দাবিতে বিকেএমই কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে এসজিএম নিটিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের শ্রমিকরা। গতকাল 2 মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি প্রদান সহ নিম্নতম মজুরি বাস্তবায়নের দাবিতে বিকেএমই কার্যালয়ে জড়ো হয় তারা। এ সময় তারা অভিযোগ করেন, আশুলিয়ায় অবস্থিত এসজিএম নিটিং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের মালিকপক্ষ শ্রমিকদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন ও ওভারটাইম এর টাকা না দিয়ে কারখানা থেকে বের করে দেয়। শ্রমিকরা বলেন, আগামী 28 তারিখের মধ্যে তাদের দাবি না মানা হলে লাগাতার কর্মসূচি পালন করবেন তারা। তৃতীয়বারের মতো বাংলাদেশে আয়োজিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ হ্যাকাথন প্রতিযোগিতা নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ 2017। গতকাল কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিশ্বের 3 শতাধিক নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর সহ বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। একক বা দলবদ্ধভাবে নিবন্ধনের মাধ্যমে যে কেউ নাসার এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী 5 এপ্রিলের মধ্যে আগ্রহীদের নিবেদন করতেও বলা হয় সংবাদ সম্মেলনে। টোটাল গ্যাস বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে টোটাল গ্যাস বন্ধু 2016 বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ঢাকার ব্রাক সিডিএমএ আয়োজিত এই অনুষ্ঠানে 79 জন পরিবেশককে পুরস্কার প্রদান করা হয়। আকর্ষণীয় সব পুরস্কারের মধ্যে ছিল মিনি ট্রাক, পবিত্র হজ ওমরা পালন সহ সিঙ্গাপুর, মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ। অনুষ্ঠানে টোটাল গ্যাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সারা দেশের পরিবেশকরা উপস্থিত ছিলেন। নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের বার্ষিক ডিলার সম্মেলন 2017 অনুষ্ঠিত হয়েছে। রাজধানী একটি হোটেলে সারা দেশ থেকে আসা ডিলারদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয়ী ডিলারদের পুরস্কার হিসেবে বিদেশ ভ্রমণের সুবিধা, মোটরসাইকেল সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। নোভা ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক AKM ফারুক আহমেদ সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশে বাইরে অর্থ বাণিজ্যের খবর। উত্তর কোরিয়ায় দীর্ঘমেয়াদী খাদ্য সংকট ও অপুষ্টি ব্যাপক আকারে দেখা দিয়েছে। দেশটিতে 5 জনের মধ্যে 2 জনই অপুষ্টির শিকার বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উঠে এসেছে। উত্তর কোরিয়ায় মানবিক সহায়তার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাকে গুরুত্ব না দিয়ে জাতিসংঘের এক কর্মকর্তা দাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণের চাহিদাকে গুরুত্ব কম দেওয়ার কারণেই দুর্ভোগ বেড়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট 2016 সালে বৈশ্বিক ক্ষুধা সূচকে 118টি দেশের তালিকা করেছে। এতে উত্তর কোরিয়ার অবস্থান 98তম। দেশটির 48% মানুষ অপুষ্টির শিকার। ইসিজেট এবং রায়ান এয়ারের মতো ব্রিটিশ এয়ারলাইন্সগুলোকে প্রধান কার্যালয় ব্রিটেন থেকে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছে ব্রাসেলস। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের কাছে শেয়ার বিক্রির আহ্বান জানিয়েছে ব্রাসেলস। তা না হলে ব্রেক্সিটের পর ইউরোপের লাভজনক বিমানের রুটগুলো ব্যবহার করতে পারবে না ব্রিটেন। এক্ষেত্রে মিলান থেকে প্যারিস সহ অন্যান্য রুটগুলো ব্যবহারের ক্ষেত্রে প্রধান কার্যালয় ইউরোপে সরিয়ে আনতে হবে বলে এবং অধিকাংশ শেয়ার ইউরোপের কাছে বিক্রি করতে হবে বলে জানিয়েছে ব্রাসেলস। ব্রিটিশ এয়ারওয়েজ ইউরোপে ফ্লাইট পরিচালনা না করলেও স্বত্বাধিকারী প্রতিষ্ঠান IAG এর শেয়ারও ইউর নিয়ম নীতি অনুযায়ী বিক্রি করতে হবে। জার্মানির হ্যানোভারে শুরু হওয়া গ্লোবাল ডিজিটাল ট্রেড ফেয়ারের অন্যতম আকর্ষণ 5G মোবাইল টেলিকমিউনিকেশন টেকনোলজি। বাণিজ্যিকভাবে বিশ্বে 5G টেকনোলজি যাত্রা শুরু করবে 2020 সালে। তাই প্রস্তুতি নিচ্ছে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় টেক প্রতিষ্ঠানগুলো। 5G প্রযুক্তি ইন্টারনেট সেবাকে আরও বেশি আকর্ষণীয় করার পাশাপাশি শিল্প, স্বাস্থ্য ও নিরাপত্তা খাতেও ভূমিকা রাখবে বলে দাবি সংশ্লিষ্টদের। 5G প্রযুক্তিকে কাজে লাগানো হবে স্বয়ংক্রিয় গাড়ি ও তদন্তের সহায়তাকারী প্রযুক্তি পণ্য তৈরিতে। ডিজিটাল ফেয়ারে উন্নত প্রযুক্তি পণ্য নিয়ে অংশ নেওয়ার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে,
আগামীতে প্রযুক্তি হবে ওয়্যারলেস নির্ভর। রাশিয়ার গম এবং ভুট্টা আমদানিতে তুরস্ক উচ্চ শুল্ক আরোপ করায় তুরস্কের খাদ্যপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা মেয়াদ বাড়িয়েছে রুশ সরকার। দেশটির কৃষি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তুরস্কের সবজি, ফল, মূল ও মাংস আমদানিতে অব্যাহত থাকছে নিষেধাজ্ঞা। এর আগে গেল সপ্তাহে রাশিয়ার গম, ভুট্টা ও সূর্যমুখী আমদানিতে 130% পর্যন্ত শুল্ক আরোপ করে তুরস্ক। ক্ষতির মুখে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা। বর্তমানে মিশরের পর রাশিয়ার গমের দ্বিতীয় বৃহত্তম ক্রেতা দেশ তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়ায় সীমান্তে রুশ বিমান ভূপাতিত করার বিষয়ে ক্ষমা চাওয়ার পর দুদেশের সম্পর্ক উন্নয়ন হলেও সবজি আমদানি রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলেনি কোনো পক্ষই। আবারও জানিয়ে দিচ্ছি সমর বাণিজ্যের শিরোনামগুলি। মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, জঙ্গিবাদ পরিহার করলে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। মহান স্বাধীনতার ৪৬ বছরে অর্থনৈতিক উন্নতি ঘটলেও দূর হয়নি বৈষম্য, মত বিশ্লেষকদের। মুক্তিযুদ্ধের চেতনায় সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। গুটি আসার মুহূর্তে শিলাবৃষ্টি ও পোকার আক্রমণে দিশেহারা রাজশাহী অঞ্চলের আমবাগান মালিকরা। কীটনাশক প্রয়োগের পরামর্শ ফল গবেষকদের। এবং সুন্দরবনের বাঘ সুরক্ষায় আগামী বছর থেকে 10 বছর মেয়াদী মহাপরিকল্পনা। হুমকির চিহ্নিতকরণ সহ থাকছে প্রতিকারের উপায়ও। এই ছিল সমর বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv এর সঙ্গে থাকুন সময়ের।